নমস্কার, আমি মুক্তা। সিমলা মানালি ভ্রমণের নতুন আরও একটা পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। আগের পর্বে আমরা সিমলা ম্যাল এবং তার আশেপাশে এলাকাগুলো ঘুরে দেখেছি এবং রাতটা সিমলাতেই কাটিয়েছি। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সিমলার সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো মান্ডিতে। আজকের রাত আমাদের মান্ডিতেই কাটবে। সকাল সকাল রোদ ঝলমলে আকাশ দেখে বের হলেও মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছিল। আমরা এখন প্রথম যে সাইট সিন করতে যাচ্ছি সেটা হলো পাহাড়ের উপরে অবস্থিত একটা বিশাল বড় হনুমানজির মন্দির এবং তার সাথে হনুমানজির একটা বড় স্ট্যাচু। শুনেছি সেখানে নাকি খুব বাদরের উপদ্রব। অবশ্য কথাটা অক্ষরে অক্ষরে ঠিক, আর উপদ্রবটা মনে হয় আমাদের সাথে একটু বেশিই হয়েছিল। পাশে দেখতে পাচ্ছ মালা আর গোপালদার চশমাটা বাদরের এত পছন্দ হয়েছিল, সেটাকে নিয়ে সে রীতিমতো চিবোতে আরম্ভ করেছে এবং আমরা প্রায় ৪৫ মিনিট দীর্ঘ যুদ্ধ করে বাদরের কাছ থেকে ভাঙা চশমাটি ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছিলাম। সেই মহাপুণ্যবান বাদরটিকে আমি পরে দেখাচ্ছি, তার আগে বলে রাখি সকালবেলায় যেহেতু আমরা আলুর পরোটা আর পুরি খেয়ে বেরিয়েছিলাম, তো অঙ্কিতাকে একটু অ্যাটাক করেছে, ওর ভমিটিং স্টার্ট হয়েছে। বেচারিটা খুব কাহিল হয়ে গেছে। আর এরই মধ্যে আমরা এসে পড়েছি ওই যে মন্দির, আর তার পাশেই রয়েছে হনুমানজির বিশাল বড় স্ট্যাচু। প্রথমে আমরা মন্দির দর্শন করব, তারপর স্ট্যাচুর ওখানে যাব। পাহাড়ের কোল ঘেঁষে বানানো হয়েছে মন্দিরটি। দেখতে খুবই সুন্দর আর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এটি হলো এই মন্দিরের প্রধান বিগ্রহ। মন্দিরটা বেশ বড় আর লাল কার্পেটে মোড়া। মন্দিরের ভেতরে চারিদিকে দেওয়াল জুড়ে ছোট ছোট সিংহাসন করা এবং সেখানে নানা রকম দেবদেবতার মূর্তি। মন্দির দর্শনের পর এবার আমরা হনুমানজির যে মন্দির এবং যে স্ট্যাচু সেখানটায় যাচ্ছি। তো এখানে যাওয়ার জন্য দু রকমের রাস্তা আছে, একটা হচ্ছে পায়ে হাঁটা পাহাড়ি পথ আর একটা হচ্ছে এক্সকেলেটর। তো আমি একদমই ক্যালোরি খরচ করতে রাজি নই, তো ৫ জন গেল পায়ে হাঁটা পথে, আমি জিৎ আর অঙ্কিতা আমরা ৩ জন গেলাম এই এক্সকেলেটরের মধ্য দিয়ে, যেহেতু অঙ্কিতার শরীরটাও একটু খারাপ। যাদের একটু পায়ের সমস্যা বা হাঁটুর সমস্যা আছে তাদের জন্য এই রাস্তাটি বেশ ভালো। আর এখানে টিকিট নিয়েছিল মাথাপিছু ওই ২০ টাকা করে। বেশ লম্বা লম্বা ২ দফা আমরা এক্সকেলেটরে করে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম একদম টপে। আর এখানে অঙ্কিতাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, যেহেতু বেচারির শরীর খারাপ করে মুখটা গোমড়া করেছিল। তারপরে উপরে আসতেই সেই অঘটনটা ঘটলো, আর আমি ফোনটা লুকিয়ে কোনো মতে এই স্ট্যাচুটা একটুখানি ক্যাপচার করে নিয়ে অমনি ফোনটাকে আবার পকেটে পুরে দিলাম। তার কারণ যদি আমার ফোনটা নিয়ে চলে যায় আমার তো আর ভিডিও করা হবে না, আর আমি আমার লোকের কাছে খুব জোর বকা খাবো, কারণ সে আমাকে প্রচুরবার অ্যালার্ট করেছিল। আর এই হচ্ছে সেই মহাপুণ্যবান বাদর, আর তার হাতে যেটি মুখ দিয়ে চিবোচ্ছে সেটা হলো আমাদের গোপাল দাদার চশমা। চশমাটি কোনো ক্রমে উদ্ধার করে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী স্পটের দিকে। কিন্তু তার আগে গোপাল দাদার চশমাটা ঠিক করাটা প্রয়োজন, সেই জন্য আবার আমরা সিমলা ম্যালের কাছে যে বাজারটি আছে সেখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো দোকানই খোলা পাওয়া যায়নি। ভাঙা চশমাটি দিয়েই কোনো রকমের কাজ চালিয়ে আমরা রওনা দিলাম পরের যাত্রাপথে। আমরা সবেমাত্র এসে পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখান থেকে আমাদেরকে চামড়ি গাড়ি করে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং ভিউ এনজয় করার জন্য। তবে এত হাই প্রাইস বলছিল, দরে পোষানো না বলে আমরা গেলাম না। আর এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখানে বরফ হয়ে আছে। চোখের সামনে এই প্রথম বরফ দেখতে পেয়ে মনের যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল আর এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের প্রত্যেকের, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল সবই যেন ড্রাইভার দাদার ষড়যন্ত্র। যাই হোক, আমরা মনে একরাশ অভিমান নিয়ে চলে এসেছি লাঞ্চ করতে, আর ড্রাইভার দাদাকে বলা হয়েছিল বারবার করে সে যেন অন্তত একটা ভালো রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে যায়, যেখানে আমরা দুপুরের লাঞ্চটা একটু ভালো করে এনজয় করতে পারি। তো গোপাল দাদার ভাঙা চশমাটি নিয়ে মজা করছিলাম, আর গোপাল দাদা এই প্রথম বোধহয় একটু হাসলো। আমাদের দুপুরে অর্ডার করা হয়েছিল ভাত, চিকেন কারি, ডাল মাখনা আর তার সাথে তান্দুরি রুটি। পাহাড়ি রাস্তায় আজকে পুরোটা দিন আমাদেরকে যেতে হবে, কারুর যাতে শরীর খারাপ না করে, তাই আমরা হালকা পাতলা খাবারই আমাদের লাঞ্চের মেনুতে বেছে নিয়েছিলাম। আর গরম গরম ভাত আর বাইরে চিল ঠান্ডা,
কম্বিনেশনটা অসাধারণ ছিল। আর তার সাথে সবাই একটা করে আইসক্রিমও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে যেই রওনা দিয়েছি, ওমা দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো এক পর্যায়ে মনে হচ্ছিল যেন বরফ পড়ছে, আবার এক পর্যায়ে মনে হচ্ছিল শিলাবৃষ্টি। আসলে যে কি ছিল জানি না, তবে পাহাড়ের উপরের দিকটায় নিশ্চয়ই এটা বরফ হয়ে পড়ছিল, মানে স্নোফল হচ্ছিল, এটা বুঝতে পারছিলাম। শিলাবৃষ্টি নাকি বরফ, এই নিয়ে আমাদের গাড়ির ভেতরে দুটো দলে পরিণত হলো। কেউ বলছে বরফ, কেউ বলছে শিলাবৃষ্টি। এই করতে করতেই আমরা পাড়ি দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। সিমলা থেকে মান্ডি যাওয়ার পথে মেইন যে আকর্ষণের বিষয় সেটা হলো খুফরি, যেখানে আমরা যাওয়ার জন্য ডিনাই করেছিলাম। আমরা প্রত্যেকেই বুঝতে পারছিলাম সাইট সিনের জায়গাগুলোতে ভীষণ বড় একটা ট্র্যাপ কাজ করে, যার সাথে সরাসরি যুক্ত থাকে গাড়ির ড্রাইভারগুলো এবং যারা প্যাসেঞ্জার তাদেরকে মুরগি বানানোর জন্য। প্রায় 7 থেকে 8 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পরে আমাদের প্রত্যেকেরই একবার দুবার করে ভমিটিং এবং শরীর খারাপ হয়ে গেছিল। আর সন্ধ্যা প্রায় 7টা 8টা নাগাদ আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছিলাম। তো রাতের বেলা খাবার খেয়ে আমরা প্রত্যেকে ঘুমিয়ে পড়েছি। আর এখানে এসে আমার সবথেকে যে ভালো লাগার বিষয়টি ছিল সেটা হচ্ছে এই রাউন্ড শেপের বেড, যেটা আমি সিমলা হোটেলেও দেখেছিলাম। মনের ইচ্ছে ছিল, তবে জানি না কেন ভগবান হয়তো আমার ইচ্ছেটা পূরণ করে দিল। আর আমি ধন্যবাদ জানাতে চাইবো আমার সঙ্গে যারা ট্রাভেল করেছে তাদেরকেও, কেননা তারা যদি না চাইতো আমি কখনোই এই রুমে থাকতে পারতাম না। তো আমাকে এই রুমে থাকতে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, কেননা তারা স্যাক্রিফাইস করে আমাকে এই রুমে থাকতে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠতেই ব্যালকনির বাইরে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে সত্যি মনটা খুশি হয়ে গেছিল। অনেকটা অভিমানও হয়তো কমে গেছিল। আর বিশেষ করে এই বেডটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। কালকে যেহেতু আলুর পরোটা আর পুরি খেয়েছিলাম, আজকে আর সেই ভুলটা করব না। আজকে তাই সাদা রুটি আর তার সাথে তরকারি। সবাই ভালো করে ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়ে এবার আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ব আমাদের মেইন যে অ্যাট্রাকশন, যেখানের জন্যই আমাদের এই পুরো ট্রাভেলটা করা, সেই মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়া। কালকে যেহেতু লাগেজগুলো গাড়ির ওপরে ছিল এবং বৃষ্টিতে ভিজেছে, প্রত্যেকের ট্রলির ভেতরে না জল ঢুকে গেছিল। তাই জন্য আজকে ট্রলিগুলোকে কভার করে দেওয়া হচ্ছে যাতে ওর ভেতরে কোনো জল না পড়ে। এই ট্যুরটা প্রথম দিকে ভালো চললেও যত সময় যাচ্ছিল ড্রাইভার দাদার উপরে আমাদের প্রত্যেকেরই রাগের বোঝা যেন বেড়ে যাচ্ছিল। তার কারণ উনি আমাদের কথা ঠিক মতন করে শুনছিল না। কি আর করা যাবে, সবকিছু তো আর মনের মতন হবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো আর একটা ভিডিও নিয়ে।